আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটা বই ইজি অ্যাকাউন্টিং বইয়ে। আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই সলভ ক্লাসগুলোতে আমরা কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যতগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে, যতগুলো এমসিকিউ রয়েছে, সাজেশনের প্রশ্ন রয়েছে, পাঠ্য বইয়ের প্রশ্ন রয়েছে, আমরা কিন্তু সবগুলো প্রশ্নই পর্যায়ক্রমে একে একে সমাধান করছি। তো আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2025-এর একটা প্রশ্ন। আমাদের দ্বিতীয় অধ্যায়ে লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে রাজশাহী বোর্ড 2025-এ যেই প্রশ্নটা এসেছিল, কি বলেছে প্রশ্নে দেখো, বলেছে জনাব বিপ্লব একজন ব্যবসায়ী 2023 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। আচ্ছা, কি বলছে? জানুয়ারির 1 তারিখে বলছে জনাব বিপ্লব 1,20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। 5 তারিখে বলেছে বাকিতে পণ্য বিক্রয় কত টাকা, বাকিতে পণ্য বিক্রয় হচ্ছে 15,000 টাকা। জানুয়ারি 10 তারিখে বলেছে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। 20 তারিখে বলেছে ব্যবসায় হতে উত্তোলন 5,000। 25 তারিখে বলেছে কাগজ কলম ও কার্বন ক্রয় 4,000। 28 তারিখে বলেছে দোকান ভাড়া প্রদান 5,000। 30 তারিখে বলেছে বাকিতে পণ্য বিক্রয় 25,000 এবং 31 তারিখে বলেছে দেনাদারের কাছ থেকে প্রাপ্তি কত টাকা, 5,000 টাকা। এটা হচ্ছে আমাদের লেনদেনগুলো, তাই না? আচ্ছা, আমাদের প্রশ্নে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে জনাব বিপ্লব এর ব্যবসায়ে প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, প্রাপ্য হিসাব যেটাকে আমরা দেনাদার নামে জানি, যেটার ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমার প্রাপ্য হিসাবের পরিমাণটা বের করার জন্য প্রাপ্য হিসাব সম্পর্কিত দুইটা ঘটনা আমার ব্যবসায় আছে, দুইটা লেনদেন আমার ব্যবসায় আছে। এই দুইটা লেনদেনের দিকে আমরা একটু তাকাবো। 5 তারিখে বলেছে বাকিতে পণ্য, 5 তারিখেরটা না, বাকিতে পণ্য বিক্রয় কয় তারিখে? বাকিতে পণ্য বিক্রয়, হ্যাঁ এই যে বাকিতে পণ্য বিক্রয় হচ্ছে আমাদের 30 তারিখে। বাকিতে পণ্য বিক্রয় কত তারিখে? বাকিতে পণ্য বিক্রয় হচ্ছে আমার 30 তারিখে। কি বলা আছে দেখো, বাকিতে পণ্য বিক্রয় কত টাকা? 25,000 টাকা। বাকিতে পণ্য বিক্রয় করছি কত টাকা দিয়ে ভাইয়া? 25,000 টাকা দিয়ে। মনে রাখবা, আমার দেনাদার বা পাওনাদারের উৎপত্তি, দেনাদার বা পাওনাদারের সৃষ্টি হয় কখন? দেনাদার বা পাওনাদারের উৎপত্তিটা হয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়। অর্থাৎ আমি যদি পণ্যটা বাকিতে ক্রয় করি তাহলে আমার পাওনাদারের সৃষ্টি হবে। আমি যদি পণ্যটা বাকিতে কি করি, পণ্যটা আমি যদি বাকিতে বিক্রয় করি তাইলে আমার কিসের সৃষ্টি হবে? তাহলে আমার দেনাদারের সৃষ্টি হবে। যেমনটা 30 তারিখের লেনদেনে ঘটলো। 30 তারিখের লেনদেনে আমি বাকিতে পণ্য বিক্রি করছি কত টাকায় ভাইয়া? বাকিতে পণ্য বিক্রি করছি আমি 25,000 টাকায়। তার মানে আমি কোনো একজন ব্যক্তির কাছে 25,000 টাকা পাই। কোনো একজন ব্যক্তির কাছ থেকে আমি কত টাকা পাই? 25,000 টাকা পাই। ওকে, ভালো কথা। 31 তারিখে এসে দেনাদারের কাছ থেকে প্রাপ্তি 5,000 টাকা। ওই যে যেই বেটার কাছে আমি 25,000 টাকা পাইতাম, ওই বেটা আমারে কি করলো? ওই লোক আমাকে 5,000 টাকা শোধ করে দিল। ওই ভদ্রলোক আমাকে কি করে দিল? 5,000 টাকা শোধ করে দিল। তাইলে আমি আগে তার কাছে পেতাম 25,000 টাকা, সে আমাকে 5,000 টাকা শোধ করে দিল। তাহলে এখন আমি তার কাছে পাই কত টাকা? এখন আমি তার কাছে তাহলে পাই হচ্ছে কত টাকা ভাইয়া? এখন আমি তার কাছে পাই হচ্ছে 20,000 টাকা, তাই না? এখন আমি তার কাছে পাই কত? তার কাছে আমি আগে পাইতাম 25,000, 5,000 টাকা শোধ করে দিছে। তাহলে এখন আমি তার কাছে পাই কত টাকা? এখন আমি তার কাছে পাই হচ্ছে 20,000 টাকা। কত টাকা পাই ভাইয়া? এখন আমি তার কাছে পাই হচ্ছে 20,000 টাকা। তাহলে এইখানে একটু খেয়াল করে দেখো, আমার জনাব বিপ্লবের ব্যবসায়ে মোট প্রাপ্য হিসাবের পরিমাণ কত টাকা? 20,000 টাকা। মোট প্রাপ্য হিসাবের পরিমাণ কত দাঁড়াচ্ছে মাস শেষে? 20,000 টাকা। ওকে, এরপরে আমরা যাব কোথায়? খ নম্বরে বলেছে 25 থেকে 31 মানে কত? 25 থেকে 31 মানে হচ্ছে 25, 28, 30, 31। 25 থেকে 31 তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী উল্লেখ করে কারণ ব্যাখ্যা করো। আমরা কি করব ভাইয়া? আমরা 25 থেকে 31 তারিখের লেনদেনগুলোর আমি কারণ সহ ব্যাখ্যা করব। কি করব ভাইয়া? আমি কারণ সহ ব্যাখ্যা করব। ওকে ফাইন, ভালো কথা, আমরা কারণ সহ ব্যাখ্যা করব। 25 তারিখের লেনদেন, কাগজ কলম ও কার্বন ক্রয় কত টাকা? 4,000 টাকা। কাগজ কলম ও কার্বন ক্রয়, দেখো কাগজ কলম কার্বন এই জিনিসগুলো কেনাকে আমরা আসলে মণিহারি বলি। কি বলি ভাইয়া? মণিহারি বলি। আমরা এইটাকে আরেক ভাষায় বলতে পারতাম যে মণিহারি ক্রয়।
আমি মণিহারি ক্রয় করছি, ভালো কথা। মণিহারি ক্রয় এটা আমার ব্যবসায়ের জন্য একটা ব্যয়, আমার ব্যবসায়ের জন্য একটা ব্যয়। আমি কি করছি? মণিহারি ক্রয় করছি। তাহলে এটার দুইটা হিসাব আসে, দুইটা হিসাব কি? একটা হচ্ছে মণিহারি হিসাব, আরেকটা হিসাব কি আসে? যেহেতু মণিহারি আমি ক্রয় করছি, আরেকটা হিসাব আমার এখানে আসে হচ্ছে নগদান হিসাব। ভাই আমার এখানে হিসাব আসে কয়টা? আমার এখানে হিসাব আসে দুইটা, একটা মণিহারি হিসাব আর একটা নগদান হিসাব। মণিহারি একটা ব্যয়, আমার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। ব্যয় বাড়লে কি হয়? ব্যয় আর উত্তোলনের পরিমাণ বাড়লে আমার ব্যবসায়ে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। তাহলে এখানে আমার কি হবে ভাইয়া? এখানে আমার মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যাবে। আচ্ছা, এরপর আমি কি করছি ভাইয়া? নগদ টাকা দিছি। নগদ টাকা একটা সম্পদ। আমি কোনো একজন ব্যক্তিকে নগদ টাকা দেওয়ার ফলে আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণটা কমে যাবে, তাই না? নগদ নামে সম্পত্তির পরিমাণ কমে যাবে। তাহলে আমি যদি এখানে হিসাবের দুইটা পক্ষ দেখতে যাই, এখানে যদি আমি হিসাবে দুইটা পক্ষ দেখতে যাই, একটু খেয়াল করো। হ্যাঁ, হিসাবের দুইটা পক্ষ যদি দেখতে চাই, এই যে দেখো, একটা হচ্ছে মণিহারি হিসাব, এটা একটা ব্যয়বাচক হিসাব। সম্পদ, এটা একটা সম্পত্তিবাচক হিসাব। আমি কি বললাম? আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে, সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে। ওকে, এরপরে লেনদেনে যাব ভাইয়া। কত তারিখ? 28 তারিখ। কি বলছে? দোকান ভাড়া প্রদান। দেখো এখানে দুইটা পক্ষ কি কি ভাইয়া? দোকান ভাড়া প্রদানের, আমি দোকান ভাড়া দিছি, দোকান ভাড়া হিসাব এটা একটা ব্যয়। দোকান ভাড়া হিসাব এটা কি আমার জন্য একটা ব্যয়। তাহলে আমি এখানে সিম্পলি লিখে দিতে পারি ভাড়া হিসাব। এটার ফলে কি হয়েছে? এটার ফলে আমার ভাড়া নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। এই লেনদেনের ফলে কি হয়েছে? আমার ভাড়া নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। এই ভাড়া বাবদ আমি কি দিছি ভাইয়া? নগদ টাকা দিছি। তাহলে আরেকটা হিসাব কি হবে? নগদান হিসাব। তাহলে আমার নগদ টাকার পরিমাণটা কমে গেছে বা নগদ টাকার পরিমাণটা হ্রাস পাইছে, তাই না? তাহলে দুইটা পক্ষ কি কি? একটা হচ্ছে ভাড়া হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। ভাড়া হিসাবের ফলে আমার ব্যয় বাড়ছে, নগদ হিসাবের ফলে আমার সম্পত্তি কমছে। তাহলে ব্যয় বৃদ্ধি আর সম্পত্তির পরিমাণ হ্রাস। এরপরের লেনদেনটা আমরা একটু দেখব। এরপরের লেনদেনটা কয় তারিখ? 28 তারিখের পরে 30 তারিখ। কি বলছে? বাকিতে পণ্য বিক্রয় 25,000 টাকা। ভাই আমি বাকিতে পণ্য বিক্রি করলে আমার ব্যবসায়ে দেনাদারের পরিমাণ বাড়ে। তাহলে একটা হিসাব আমি পাবো হচ্ছে দেনাদার হিসাব, আরেকটা হিসাব আমি পাবো কি? যেহেতু পণ্য বিক্রি করছি তাহলে হচ্ছে বিক্রয় হিসাব। দেনাদার হিসাব, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। দেনাদার হিসাব, আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব। এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি পণ্য বাকিতে বিক্রি করার ফলে আমার দেনাদারের পরিমাণ বাড়ছে। দেনাদার এটা আমার জন্য একটা সম্পদ। দেনাদার এটা আমার জন্য কি? একটা সম্পদ। আমার ব্যবসায়ে সম্পত্তির পরিমাণটা বাড়ছে, ভালো কথা, সম্পত্তির পরিমাণ বাড়ছে। বিক্রয় একটা আয়, আমি বিক্রি করার ফলে আমার ব্যবসায়ে বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে। তাহলে আমি 30 তারিখের লেনদেনের কাহিনীগুলো বলতে পারি, একবার আমার দেনাদার নামের সম্পত্তি বাড়বে, আরেকবার আমার বিক্রয় নামের আয়ের পরিমাণটা বাড়বে। তাহলে এই যে একবার দেনাদার বা প্রাপ্য হিসাব নামের সম্পত্তি বাড়লো, আরেকবার বিক্রয় নামের আয় বাড়লো। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তুমি এটাকে দেনাদার নামে রাখো, প্রাপ্য হিসাব নামে রাখো, কোনো অসুবিধা নেই, একটা লিখলেই হয়েছে। এরপরের লেনদেন আমরা যাব। এরপরের লেনদেন কি? এরপরের লেনদেন 31 তারিখ। দেনাদারের কাছ থেকে প্রাপ্তি কত টাকা? দেনাদারের কাছ থেকে প্রাপ্তি 5,000 টাকা। দেখো আমি দেনাদারের কাছ থেকে পাই বা যার কাছ থেকে টাকা পাই না কেন, আমার নগদ টাকার পরিমাণ বাড়ছে। পাশাপাশি টাকাটা আমাকে কে দিছে? টাকাটা আমাকে দেনাদার দিছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমার হিসাবের দুইটা পক্ষ দাঁড়ায়। একটা পক্ষ হচ্ছে আমার নগদান হিসাব, আর একটা পক্ষ হচ্ছে আমার দেনাদার হিসাব। নগদ টাকার পরিমাণ বাড়ছে তার কারণ আমি টাকা পাইছি। দেনাদারের পরিমাণ কমছে তার কারণ আমার দেনাদার নামে যে ব্যক্তি নামের যে সম্পত্তিটা ছিল সেটা কমে গেছে। তাহলে এখানে একবার নগদ নামের সম্পত্তি বৃদ্ধি, আবার দেনাদার নামের সম্পত্তির পরিমাণটা হ্রাস পাবে। তাহলে এখানে আমরা এটাই করলাম, নগদান বৃদ্ধি, দেনাদার হ্রাস। নগদান বৃদ্ধি, দেনাদার হ্রাস। নগদ নামের সম্পত্তি বাড়ছে, দেনাদার নামের সম্পত্তিটা কমে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা ছিল কি আমাদের খ নাম্বার প্রশ্নটা। আমরা গ নাম্বার প্রশ্নে যাবো। ভাই আমরা ঠিক এইভাবেই, এই যে যেইভাবে সমাধানগুলো দেখতে পাচ্ছ, আমরা এইভাবেই একদম বইয়ের লাস্ট পেজ পর্যন্ত সমাধান করব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেকচারে আমরা আমাদের বইয়ের একদম লাস্ট পেজে আসে হচ্ছে বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস।
একদম লাস্ট প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করব এই একই সিকোয়েন্সে, একই রকমভাবে, আরও বেশি দরদ দিয়ে, আরও বেশি ওইটাকে কি বলে একাগ্রতা দিয়ে আমরা ক্লাসগুলো করারও চেষ্টা করব। এতে করে কি হবে, প্রতিটা অঙ্কের সাথে আমরা যদি ভিডিও লেকচারগুলো দেখে ফেলতে পারি তাহলে কিন্তু হিসাব বিজ্ঞানে আসলে একটা ভালো ফলাফল করা আমাদের জন্য অনেক বেশি সহজতর হবে। এজন্য বলবো যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছো তারা তো খুব ভালো একটা কাজ করে ফেলেছে। এখন তোমার দায়িত্ব হচ্ছে অ্যাট এনি কস্ট বইটা যত তাড়াতাড়ি শেষ করতে পারো। আর যারা এখনো বইটা সংগ্রহ করতে পারো নাই, যে কোনো কারণেই পারো নাই, তাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করো। বইটা কিভাবে সংগ্রহ করতে হবে এটার বিস্তারিত তথ্য আমাদের কমেন্ট বক্সে পাবা, বা নিচে দিয়ে দেখা একটা স্লাইড শো হচ্ছে, ওইখানেও তুমি দেখতে পাবা যে আসলে বইটা কিভাবে অর্ডার করতে হবে। যত দ্রুত সম্ভব বইটা অর্ডার করে ফেলো। বইটা অর্ডার করে ফেললে কিন্তু তোমার জন্যই ভালো। অ্যাটলিস্ট হিসাব বিজ্ঞানে কিন্তু আসলে আমরা একটা ভালো প্রস্তুতি করতে পারো, ভালো একটা ফলাফল করতে পারবো। তুমি যদি চিন্তা করে থাকো যে না এই বই শুধুমাত্র আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করছি, না, আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে তুমি বেসিক পাবা, একদম পিওর বেসিকের ক্লাস পাবা, অনেক লম্বা লম্বা ক্লাস পাবা বেসিকের। মানে তুমি যদি ওই বেসিকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তুমি দেখবা তোমার আর স্কুলের বেসিকও দরকার নেই, কোনো টিচারের কাছে যাওয়ারও দরকার নেই। পাঠ্য বইয়ের প্রশ্নগুলোর সমাধান তুমি পাবা, পাঠ্য বইয়ের এমসিকিউর সমাধান আলাদা করে, আমাদের এমসিকিউ সাজেশনের সমাধান তোমরা পাবা, রোড টু মিশন 100 সাজেশন, রোড টু মিশন সাইক্লোন সাজেশন, তারপরে তোমাদের যে আরও যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড প্রশ্নের সমাধান তোমরা পাবা। তোমাদের জন্য এই বইটা দরকার কেন? দেখো, হিসাব বিজ্ঞানের প্রশ্ন পদ্ধতির মধ্যে অনেক বড় একটা পরিবর্তন চলে আসছে, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নের প্যাটার্নটা যেহেতু কিছুটা পরিবর্তন, তো প্রশ্নটাও কিন্তু কিছুটা একটু অন্য একটা ভাইবের প্রশ্ন হবে আর কি, যেহেতু গতানুগতিক পদ্ধতিটা অনুসরণ করা হবে না। এই জন্য তোমার প্রস্তুতিটা কিন্তু মানে খুবই ভালো থাকতে হবে, খুবই চমৎকার থাকতে হবে, নতুবা কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। যেমন আগে আমাদের আর্থিক বিবরণী 10-10 দুইটা প্রশ্ন থাকতো, দুইটা সৃজনশীলে 10-10 20 নাম্বার থাকতো, এখন একটা সৃজনশীলেই 20 নাম্বার, একটা সৃজনশীলে। তাহলে তুমি বুঝে যে প্রশ্নের সাইজটা, ভলিউমটা কেমন হবে, প্রশ্নটার সমাধানটা কিভাবে করতে হবে। তো এই সব জিনিস তোমরা ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা। তোমাদের একটাই মাত্র কাজ, বইটা নাও, বইটা নিয়ে বইয়ের কিউআর কোডগুলো স্ক্যান করো, ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, আমরা আসবো হচ্ছে এখন গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলছে 1 থেকে 20 তারিখ, তার মানে এই বাকি যেই লেনদেনগুলো ছিল, 1 থেকে 20 তারিখ মানে বাকি যেই লেনদেনগুলো আছে, অর্থাৎ 1, 5, 10, 20 তারিখের লেনদেনগুলোর দ্বারা বিবরণী ছকে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ওই। মানে সোজা কথা হচ্ছে আমাদের যে ট্যাবুলার ছক আছে ওই ট্যাবুলার ছকটা করতে হবে, এ সমান সমান এল প্লাস ও ই, ওই ছকটা করতে হবে। তো আমরা এটা করব, এটা তো আমাদের কাছে খুব কঠিন কিছু না, আমরা করব এইটা। আমরা ছকটা নিয়ে আমি কোনো কথা বলতেছি না, কারণ ছকটা তো দিন শেষে তোমাকেই মুখস্থ করতে হবে, ছকটা তুমি তোমার মতো করে কেটে নিবা। আমরা অঙ্কের ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, অঙ্কটা সমাধানের পদ্ধতি নিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, 1 তারিখে জনাব বিপ্লব 1,20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। ওকে, ভালো কথা, ব্যবসায়টা শুরু করছে সে, ব্যবসায় শুরু করছে, খেয়াল করো, ব্যবসায় কি করছে, ব্যবসায় শুরু করছে। কত টাকা দিয়ে? 1,20,000 টাকা দিয়ে। 1,20,000 টাকা দিয়ে ব্যবসায় শুরু করলে আমার কি নগদ টাকার পরিমাণ বাড়ছে না? এই আমি যে ব্যবসায় শুরু করছি, এই ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে না? 1,20,000 টাকা। ওকে, ভালো কথা। এই 1,20,000 টাকা আমি কেন পাইছি আমার ব্যবসায়? 1,20,000 টাকা আমি পাইছি তার কারণ এই টাকাটা মালিক আমাকে দিছে। এই যে মালিক ব্যবসায়ে যা কিছু দেয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন হিসাব। তার মানে এই লেনদেনের দুইটা পক্ষ কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেলতে পারলাম, একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে মূলধন হিসাব। নগদ টাকার পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। মূলধনের পরিমাণও কি হয়েছে? বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমরা বিবরণী ছকে আসলাম, নগদের ঘরে আমি বাড়ায় দিলাম 1,20,000 টাকা। আচ্ছা, তোমাকে এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখা লাগবে, মূলধন এবং আয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার ব্যবসায়ে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। মূলধন ও আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। মূলধন ও আয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও হ্রাস পাবে। এটা বেসিক কথা,
তোমরা দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বেসিকের সেকশন আছে, ওটা দেখলে তুমি বেসিক বুঝে যাবা। সোজা কথা হচ্ছে আমার এখন মূলধনের পরিমাণ বাড়ছে, এই জন্য আমি এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ায় দিব কত টাকা, 1,20,000 টাকা। মন্তব্যের মধ্যে আসি ভাইয়া, যেহেতু লেনদেনের প্রভাব মালিকানা সত্ত্বের ঘরে পড়ছে, মনে রাখবা যে সকল লেনদেনের প্রভাব মালিকানা সত্ত্বের ঘরে পড়ে ওই সকল লেনদেনগুলোর আমরা মন্তব্য বা কারণ লিখি। এই লেনদেনের প্রভাবটা আমার মালিকানা সত্ত্বের ঘরে পড়ছে, এই জন্য এটার একটা আমরা প্রভাব লিখছি, না পড়লে আমরা লিখতাম না। বোঝা গেছে কথা? 1,20,000 1,20,000। এরপরের লেনদেনটা আমরা যাব ভাইয়া। এরপরের লেনদেনে কি বলছে, বাকিতে পণ্য ক্রয় কত টাকা, 15,000 টাকা। আমি বাকিতে কিনি আর নগদে কিনি, আমি পণ্য তো ক্রয় করছি তাই না, তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব। বাকিতে কিনছি তার মানে হচ্ছে পাওনাদার, বাকিতে কিনছি তার মানে কি, তার মানে হচ্ছে পাওনাদার। বাকিতে কিনছি তার মানে কি, তার মানে হচ্ছে পাওনাদার। কারণ আমি পণ্য নিয়ে আসছি, আমি তার টাকা দেই নাই, ভবিষ্যতে টাকা দিতে হবে না, মানে উনি কি আমাকে এটা মাগনা দিয়ে দিবে, আমার তো তাকে ভবিষ্যতে টাকাটা পরিশোধ করতে হবে। এই যে আমার কাছে ভবিষ্যতে কেউ টাকা পাবে, এটাকে আমরা বলি পাওনাদার। আমার কাছে ভবিষ্যতে কেউ টাকা পাবে, এটাকে আমরা কি বলি, পাওনাদার বলি, তাই না? তাহলে আমার ক্রয়ের পরিমাণ বাড়ছে, আমার পাওনাদারের পরিমাণ বাড়ছে। ক্রয় একটা ব্যয়, আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে। পাওনাদার একটা দায়, আমার দায়ের পরিমাণ বাড়ছে। এই যে ক্রয়, এটা যে একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে। এখানে আমাকে একটু মনে রাখা লাগবে, ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বাড়ে, খেয়াল করো, ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, খেয়াল করো, ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। দায় বাড়লে তো দায় বাড়বে। তাহলে এখানে আমার কি হয়েছিল, এখানে আমার দায় বাড়ছিল 15,000 টাকা, আর আমার ব্যয় বাড়ার ফলে মালিকানা সত্ত্ব কমে গেছে 15,000 টাকা, তাই না? যোগফল নামাই, 1,20,000 ছিল, 1,20,000, 15,000 আসছে, 15,000, 1,20,000 থেকে 15,000 বাদ দিলে থাকে কত, 1,05,000 টাকা। ওকে ফাইন, তাহলে আমাদের এই পর্যন্ত ঠিক আছে, তাই না? এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরের লেনদেনটা আমরা যাব। বলা আছে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। আমি ব্যাংকে জমা দিছি কত, আমি ব্যাংকে জমা দিছি 10,000 টাকা। 10,000 টাকা জমা দিয়ে আমি একটা হিসাব খুলছি, তাই না? এই যে ব্যাংকে যে হিসাব খুললাম তার মানে কি আমার ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংকের টাকা বাড়ছে, আমার টাকা কমে গেছে কোন জায়গা থেকে, নগদের টাকা থেকে। বুঝো ব্যাপারটা, বুঝো। মনে করো আমার প্যান্টের পকেটে 20,000 টাকা নিয়ে আমি ব্যাংকে গেছি একটা অ্যাকাউন্ট খুলতে। আমি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় ইনিশিয়ালি একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। তো আমি চিন্তা করলাম, আচ্ছা আমার পকেটে তো 20,000 টাকা আছে, আমি তাহলে 15,000 টাকা ব্যাংকে জমা দিয়ে আসি। তো আমি 15,000 টাকা ব্যাংকে জমা দিয়ে দিলাম। তাহলে আমার পকেটে এখন কি 20,000 টাকা আছে? আর আমার পকেটে আছে কত, আর 5,000, কারণ আমি তো 20,000 টাকা থেকে 15,000 টাকা দিয়েই দিলাম। তার মানে ব্যাংকে আমি যখন টাকা জমা দেই আমার কাছ থেকে নগদ টাকার পরিমাণ কমে যায়। ব্যাংকে টাকা জমা দিলে কি হয়, নগদ টাকার পরিমাণ কমে যায়। তাহলে আমার নগদ টাকার পরিমাণটা কমে গেছে। ওকে, ভালো কথা, নগদ টাকা কমে গেছে 10,000, আবার ব্যাংকের টাকা বাড়ছে 10,000। যে নামাই 1,20,000 টাকা থেকে 10,000 বাদ দিলে থাকবে 1,10,000। এইখানে 1,10,000, 1,10,000, আর বাকিগুলোতে তো কোনো চেঞ্জ নাই, যেমন ছিল ওই রকমই থাকবে। এরপরের লেনদেনটা আমরা আসি, কি বলা আছে, ব্যবসায় হতে উত্তোলন 5,000 টাকা। আমি ব্যবসায় থেকে উত্তোলন করছি, উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর কি হিসাব, আর হচ্ছে নগদান হিসাব। উত্তোলন হিসাব ডেবিট, আরেকটা কি হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। উত্তোলন হিসাব, আরেকটা কি হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব, তাই না? আচ্ছা, এখানটা একটু খেয়াল করে দেখো, উত্তোলন হিসাব, উত্তোলন আমি একদম এই দ্বিতীয় লেনদেনটার সময় কি বলেছিলাম, 5 তারিখের লেনদেনে বলছিলাম ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। আবার খেয়াল করো, ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। আমি উত্তোলন করছি, টাকা উত্তোলন করছি 5,000 টাকা, তাহলে কি আমার উত্তোলনের পরিমাণ বাড়ছে না? আমার উত্তোলনের পরিমাণ কি হয়ে গেছে, বৃদ্ধি পাইছে। তাহলে উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে, উত্তোলন বাড়ছে, মালিকানা সত্ত্ব কি হবে, এখানে কমে যাবে। আচ্ছা, আর আমার নগদ টাকার পরিমাণও কমে যাবে 5,000, কমাই দিলাম 5,000। 1,10,000 থেকে 5,000 বাদ দিলে 1,05,000 টাকা। আবার এখানে কি হবে, এই 15,000 15,000,
এই 10,000-এর জায়গায় 10,000 থাকতেছে 1,05,000 টাকা থেকে 5,000 বাদ দিলে থাকতেছে কত 5,000 টাকা। এখন যোগ করো ভাইয়া 1,05,000 যোগ 10,000 যোগ করলে 1,15,000, 15,000 যোগ 10,000 যোগ করলে কত আসে 1,15,000 টাকা, তাই না? তাইলে আমার রেওয়া মিল বলতেছি কেন, আমার এই যে বিবরণী ছক, আমার বিবরণী ছকের দুই পাশের যোগফল কত ভাইয়া, আমার এই দুই পাশের যোগফল, আমার বিবরণী ছকের দুই পাশের যোগফল হচ্ছে 1,15,000 টাকা। কত টাকা ভাইয়া 1,15,000 টাকা, তাই না? তাইলে এখানে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই প্রশ্নটায় আমার মতে কারো কোনো অসুবিধা থাকার কথা না। আমরা রাজশাহী বোর্ড 2025-এর এই প্রশ্নটা সমাধান করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে রাজশাহী বোর্ডের উপরে দ্বিতীয় অধ্যায়ে 2025 সালের 2টা সৃজনশীল আসছিল, একটা আমরা এখন সমাধান করলাম, আরেকটা প্রশ্ন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সমাধান করব। রাজশাহী বোর্ড 2025-এর ওই আরেকটা যে সৃজনশীল রয়েছে, ওই সৃজনশীলে যদি তোমাদের সমস্যা মনে হয়, তোমরা দেখবা বইয়ের উপরে এরকম একটা কিউআর কোড আছে, বইয়ের কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি, বইয়ের উপরে দেখবা এরকম একটা কিউআর কোড রয়েছে রাজশাহী বোর্ড 2025-এর উপরে, ওই কিউআর কোডটা স্ক্যান করলে তোমার সামনে দ্বিতীয় অধ্যায়ে রাজশাহী বোর্ড 2025-এর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি চলে আসবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।